করোনা ভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। প্রথম সংক্রমণ শনাক্তের পর দ্বিতীয় ওয়েভে সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। ভাইরাস থেকে দূরে থাকার সুযোগ কম, জীবিকা আর লোকসান পোষাতে ছুটছে মানুষ। ঠিক যখন দরকার স্বাস্থ্যবিধি মানা, তখনই পথে ঘাটে কর্মস্থলে এ নিয়ে উদাসীনতা। দেয়া হচ্ছে পরামর্শ আর সচেতনতার। সংকটের এই সময় আমাদের বিশেষজ্ঞ ডাক্তারেরা আছেন আপনাদের পাশে। ঘরে বসেই আপনারা পরামর্শ নিতে পারেন। করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন। আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবাইর, এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, বিএসএমএমই। অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের সাথে যুক্ত হবেন। ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মরান মেডিকেল কলেজ ও হাসপাতালও আছেন আমাদের সাথে। একই সাথে ডাক্তার আবু সৈয়দ শিমুল আছেন, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। করোনায় দেশে ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ২৪ জন, শনাক্ত ২১৫৯ জন। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি ৬৯৩০ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭,০৪২টি, সেখানে শনাক্তের হার ১২.৬৭%। সব মিলিয়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৮৪,১০৪ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,৭৭২ জন। মোট সুস্থ ৪,০৫,৯৬৬ জন। মৃত ২৪ জনের মধ্যে ১৮ জন পুরুষ। নিয়মিত বিরতিতে হাত জীবাণুমুক্ত করতে হবে, এটার যাতে বিকল্প বা ব্যত্যয় না ঘটে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। একজন প্রশ্ন করেছেন, স্মৃতি সরকার, তার প্রশ্নটি পড়তে চাই। প্রথমে আসসালামু আলাইকুম জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন আমাদের, এবং প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। যমুনা টেলিভিশনের সকল কলাকুশলী এবং ডাক্তারদেরকে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছেন। এবং তার প্রশ্ন হচ্ছে, ছেলের বয়স 5 মাস, জন্মের পর থেকেই চোখ দিয়ে পানি পড়তো। 3 মাস বয়সের সময় ডাক্তার দেখানো হয়, তখন মফ্রিক্স ড্রপ দেওয়া হয়েছে, চোখের মেসেজ করতে দেন। কিছুদিন ব্যবহার করার পর পানি বন্ধ হয়ে যায়, কিন্তু এখন আবার 10 থেকে 12 দিন ধরে চোখ দিয়ে পানি পড়ছে, বাম চোখ দিয়ে একটু বেশি পানি পড়ছে। কি করবে জানতে চেয়েছে। ডাক্তার আবু সৈয়দ শিমুলের কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিব, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন শিমুল স্যারের কাছে। আমার নাম মোহাম্মদ খায়রুল আলম। দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিতে হবে। জি 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 যে আমার ছেলের বয়স 7 বছর। 7 বছর। জি, কিন্তু তার রাগ প্রচন্ড বেশি। রাগ বেশি, আচ্ছা। জি, আর মানে সেজন্য সে মানে পড়াশোনা করতে চায় না। পড়াশোনা করতে চায় না। আর একটা পড়া একবার পড়লে দ্বিতীয়বার আর পড়তে চায় না। একটা পড়া একবার করলে কি তার মুখস্থ হয়ে যায়? না, মুখস্থ হয় না। একবারের পর দ্বিতীয়বার পড়তে চায় না, তাই তো? আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নেই। ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। ডাক্তার আবু সৈয়দ শিমুল, আসলে প্রথম প্রশ্নটার উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, আমরা কিন্তু এই অনুষ্ঠান অনেকবারই বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের চোখে কিন্তু অনবরত পানি তৈরি হচ্ছে, কিন্তু আমার আপনার সবারই। সেই পানিটা কিন্তু এখানে একটা নল রয়েছে, যেটা নেজোলাইফিমাল ডাক্ট বলি, তার মধ্য দিয়ে কিন্তু গলার দিকে চলে আসে। সেটা কিন্তু অনবরতে আসে। ছোট শিশুর ক্ষেত্রে এই যে ডাক্টটা, সেটা বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। সুতরাং আপনাকে কিন্তু একটা মাসাজ শিখিয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু 6 মাস বয়স পর্যন্ত, কারো কারো ক্ষেত্রে আমরা বলি 1 বছর বয়স পর্যন্ত কিন্তু একটু করতেই হবে। সেটা তবু আমি একটু শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এভাবে ধরে এইদিকে টানবেন। যদি এক চোখ হয়, এই ছোট আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিচের দিকে টানবেন। আর 2 চোখ যদি হয়, এভাবে একটু চাপ দিয়ে নিচের দিকে টানবেন। প্রতিবার দুধ খাওয়ানোর সময়, সকালে, দুপুরে, বিকালে, রাতে 10 বার, তাহলে 40 বার হয়ে যায়। এটা যদি করতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ পুরোপুরি ভালো হয়ে যাবে। এই মুহূর্তে আপনি ম্যাক্সলো আই ড্রপ সেটা একটু দেন, এক ফোঁটা করে 2 চোখে দিনে 7-8 বার করে 2-3 ঘন্টা পর পর যদি দেন, ইনশাআল্লাহ মাসাজটা চালিয়ে যেতে হবে, তাহলে দেখবেন যে আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে গিয়েছে। আর যেটা বলছেন 7 বছরের বাচ্চা, সেটা জেদ বেশি। আসলে এটার জন্য কোনো ওষুধ বা কিছু দিলে তো হবে না, আপনাকে বুঝতে হবে কেন তার এমন হচ্ছে। আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি। আসলে এটা অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যৌথ ফ্যামিলিতে থাকলে দাদা বা নানা বা এমন কেউ থাকলে, আপনি কোনো বকা দিতে গেলে বা কিছু করতে গেলে তারা ছুটে আসেন যে আমার নাতিকে কি করছে। হ্যাঁ, এটা কিন্তু হয়, যেটা তার হয়তো ছোটবেলা থেকে তার সকল আবদারই আপনি রাখছেন। আমরা এই অনুষ্ঠানে একটা কথা বলেছিলাম যে ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক ধরনের চল প্রচলিত আছে, স্লোগান, যে সে ইয়েস টু চিলড্রেন, যে শিশুদের জন্য হ্যাঁ বলুন। আমরা বলছি যে না, শিশুদের জন্য যৌক্তিক কারণে না বলুন। এই না বলাটা আসলে শিখতে হবে। এটা যদি ছোটবেলা থেকে আমরা একটু করার অভ্যাস করি, এখন 7 বছর, এখনই কিন্তু দেরি হয়ে যায়নি, সেটা একটু খেয়াল রাখতে হবে। কেন আর বাসার মধ্যে বা ঘরের মধ্যে, পরিবারের মধ্যে কোনো টানাপোড়েন আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা,
পারস্পরিক তাদের মা বাবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ আছে, কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, যে কারণ আশেপাশের মানুষগুলো থেকে তো সেই শিখে, এটা একটু খেয়াল রাখতে হবে কোনো কারণে সে ডিস্টার্ব কিনা। আর এখন তো করোনার সময়ে অনেকে বিভিন্ন ধরনের আমাদের বড়দের যে টেনশন সেগুলো বাচ্চাদের মধ্যে কিন্তু সংক্রমিত হচ্ছে, সেটা আসলে খেয়াল করে এটা চিহ্নিত করতে হবে কেন সে এমন করছে, কেন সে করছে, যে বড়দের কোনো সমস্যার কারণে বা পরিবারের কোনো সমস্যার কারণে, সেই জিনিসটা যদি একটু খেয়াল রাখেন। আর একটা বিষয় হচ্ছে গ্যাজেট ব্যবহার করতে দেওয়া যাবে না, যেটা মোবাইল, টিভি, এইগুলি থেকে যদি একটু দূরে রাখেন, কারণ এগুলো একটা মনের মধ্যে একটা প্রভাব ফেলে। এই জিনিসগুলো একটু আপনি মেনটেন করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আমি বলি সব আবদারে পূরণ করতে যাবেন না। তারপর আমি বলি যদি সুযোগ থাকে, আমরা এখন চাইল্ড সাইকিয়াট্রিস্ট রয়েছে, ওখানে গিয়ে যে একটু সেশন দিয়ে আসেন খুব ভালো হয়। আর তার আগ পর্যন্ত আপনি চিহ্নিত করেন যে কারণটাকে, সেটা যদি আপনি সমাধান করতে পারেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা কিন্তু পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। মমিনুল ইসলাম আমাদের লিখছে দিনাজপুর থেকে, তার বাচ্চার বয়স 7 বছর, ওজন 25 কেজি, খাওয়া দাওয়া ঠিক আছে, ওর অ্যাজমা আছে, কদিন ধরে শ্বাসকষ্ট ও কাশি বেড়ে গেছে, উইন্ডেল প্লাস নরসল গ্যাস দিচ্ছেন, ফেনাট ব্রঙ্কোলাক্স সিরাপ 1 চামচ করে দিনে 2 বার এবং মন্টেয়ার দেয়া হচ্ছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কি করব? তিনি আগে আমাদের এই প্রশ্ন করেছিলেন, আজ আবার করেছেন। আসলে এই ক্ষেত্রে এত সব ওষুধ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, তবে আমরা তো এত ওষুধ দেওয়ার আসলে কথা না। যাই হোক, কোন এক জায়গা থেকে হয়তো আপনি এটা পরামর্শ নিয়েছিলেন। এখন যেহেতু একটু বেশি উইন্ডাল প্লাস এবং ব্রঙ্কোলাক্স দুটো একসাথে দিবেন, একই ধরনের ওষুধ তো হার্টবিট বেড়ে যেতে পারে। আপনি যখন উইন্ডাল প্লাস দিবেন তখন কিন্তু ব্রঙ্কোলাক্স বন্ধ রাখবেন। অল্প অল্প যখন কাশি হবে তখন ব্রঙ্কোলাক্স দিবেন, যখন বেশি কাশি হয়ে যাচ্ছে এখন উইন্ডাল প্লাস দিন। তার সাথে আপনি যে বুটিকট এই সলিউশনটা 1 ml, এটা উইন্ডাল প্লাস সাথে বুটিকট 1 ml, এটা যদি দিনে 3 বার 5 থেকে 7 দিন করেন খুবই ভালো উপকার পাবে। আর এগুলো অল্প সময়ের জন্য আপনি ডেল্টাসন এই সিরাপটা ভরা পেটে যদি সকালে একটু খাওয়ান, দিনে 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিনের বেশি কিন্তু খাওয়াবেন না, এবং উইন্ডাল প্লাসটা দেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। তারপরও একটু অল্প সময়ের জন্য আপনি জিমেক্স এই সিরাপটা দিতে পারেন, যে পৌনে 1 চামচ করে প্রতিদিন 5 দিনের জন্য। এইগুলো গ্রহণ করলে এবং ধুলাবালি থেকে যদি দূরে রাখেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ময়মনসিংহ থেকে মৃত্যু বলছি। জি, বলুন। আমার বয়স 25 বছর, ওজন 71 কেজি। জি। এখন আমি 32 সপ্তাহে প্রেগনেন্ট। 32 সপ্তাহে প্রেগনেন্ট, জি। এখন সমস্যা হচ্ছে যে যখন 12 সপ্তাহ ছিল তখন থেকে আর কি সাদা স্রাব যেত। তখন ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পর নিউস্টেন বিটি 3টা ট্যাবলেট ব্যবহারের জন্য দিছিল। সেটা ব্যবহার করার পর তো আমি সুস্থ ছিলাম। এখন 29 সপ্তাহ পর থেকে আর কি পানির মতো যাইতেছে। তো এখন কি আমি পুনরায় সেই ট্যাবলেট কি ব্যবহার করতে পারবো কিনা সেটা জানতে চাচ্ছি আর কি। ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, এখানে যেটি হলো কি, এটি নিয়ে আসলে অনেক ধরনের কনফিউশন হয়। প্রেগন্যান্সিতে কিন্তু একটা নরমাল সিক্রেশন হয়, যেটা পানির মতো সিক্রেশন, সেরকম কিন্তু যদি হয় তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা না। এখন সেটি হচ্ছে নাকি অন্যরকম কিছু, এটা বোঝার কিন্তু একটা পার্থক্য আছে। সেটি হচ্ছে যে আপনার যদি অনেক বেশি চুলকায়, অনেক বেশি দুর্গন্ধ হয়, অথবা এটার সাথে পেটে ব্যথা হয়, তখন কিন্তু ভয়ের বিষয়টি থাকে। এছাড়া কিন্তু নর্মাল একটি সিক্রেশন, এটি নর্মাল। আরেকটি যেটি 32 সপ্তাহে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকের যেটিকে আমরা বলি যে পর্দা বা পানির যে আমাদের যে আবরণটি আছে, এটি অনেক সময় কিন্তু ফেটে যায়, সেইখান থেকেও কিন্তু অনেকের এক ধরনের পানি বের হতে থাকে। তেমন কোনো কিছু আছে কিনা সেটিও কিন্তু পার্থক্য করার বিষয় এখানে থেকে যায়। অতএব সেই জায়গাটা আমাদের দেখতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে অনেক সময় কিন্তু যাদের ডায়াবেটিস থাকে এবং সেটি যদি অনিয়ন্ত্রিত থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনফেকশন গুলো বারবার হয়। এক্ষেত্রে আপনার রিসেন্ট 1 মাসের মধ্যে ওজিটিটি করা আছে কিনা আপনি একটু দেখেন, যে ফাস্টিং ব্লাড সুগার লেভেল এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে কি অবস্থা। যদি সেটা বেশি থাকে, সেখানে কিন্তু এক ধরনের আপনার ম্যানেজমেন্ট প্রয়োজন আছে। আরেকটি হচ্ছে যে সেই জায়গা থেকে যে পানিটা বেরোচ্ছে, ওটা নিয়ে আমরা একটু কালচার করে দেখে নিই, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা স্পেসিফিকলি হয় যে আসলে কোন অর্গানিজম দিয়ে হচ্ছে এবং কোন ওষুধ আপনার জন্য ভালো কাজ করবে, সেটিও একটু দেখে নেওয়া যেতে পারে। এবং আলট্রাসোনোগ্রাফি করে একটু কম্পেয়ার করার বিষয় আছে যে পানি কি কমে যাচ্ছে। যদি পানি কমে যায় তাহলে কিন্তু পানি ভেঙেছে, এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হয়।
এই কয়েকটা জায়গার মধ্যে কিন্তু একটু আপনাকে কনফার্ম হতে হবে, না হলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় এই ধরনের ম্যানেজমেন্ট গুলো। আর আপনার এখন মধ্যে করণীয় যেটি আছে সেটি হচ্ছে আপনি কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে 3 বেলা ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, কনস্টিপেশন কে প্রিভেন্ট করুন, ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা একটু দেখে নেন, প্রচুর পরিমাণে পানি খাবেন, শাকসবজি খাবেন, ফলমূল খাবেন। আর যেটি করবেন সেটি হচ্ছে যে গাইনোমিক্স ভিটি নামে বাজারে পাওয়া যায়, এটি মাসিকের রাস্তায় ব্যবহার করতে হয়, প্রতি রাতে একটি করে 14 রাত। এটি যদি আপনি ব্যবহার করেন আমরা আশা করছি যে আর কোনো সমস্যা হবে না, আপনি ভালো হবেন। তবে আমি যে জায়গাগুলো বললাম শঙ্কার জায়গাগুলো, ডায়াবেটিস দেখা, ইউরিন ইনফেকশন দেখা, পানি ভাঙছে কিনা একটু প্রমাণ হয়ে নেওয়া, এই বিষয়গুলো রিভ্যালুয়েশন কিন্তু আপনার প্রয়োজন আছে। এগুলো যদি হওয়ার পর আপনার সবকিছু পারফেক্ট থাকে তাহলে কিন্তু এই ধরনের সাদা স্রাব যাওয়াটাকে প্রেগন্যান্সিতে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি ওষুধের মাধ্যমে ভালো করে দেওয়া সম্ভব। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাস। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আমি সাজ্জাদ হোসেন রংপুর থেকে বলছি। জি সাজ্জাদ ভাই বলুন। আমি আমার স্ত্রীর বিষয়ে প্রশ্ন করব আর কি। নিশ্চয়ই। আচ্ছা, আমার স্ত্রীর নাম সুলতানা, জি, বয়স 35 বছর, জি, ওজন 55 কেজি। আমার ছেলে মেয়ে 3 জন। প্রথম বাচ্চা ডেলিভারি হয় নরমালে, দ্বিতীয় এবং তৃতীয় বাচ্চা সিজারিয়ান ডেলিভারিতে হয়। জি, তৃতীয় বাচ্চা ডেলিভারির আগে আমার স্ত্রীর শরীরে 2 ভাগ রক্ত দেওয়া হয়। জি, আচ্ছা। এখন সমস্যা হলো পানি ব্যবহার করা মাত্রই তার শরীরে প্রচন্ড অ্যালার্জি হয়, পানি ব্যবহার করা স্থানে চুলকায় এবং লাল হয়ে যায়, ঠান্ডা লাগলে বেশি হয়, আর সিঁড়ি ভাঙলে তার পা ফুলে যায় এবং প্রচন্ড পায়ে ব্যথা হয়। সারা শরীরে কি পানি লাগলে এরকম অ্যালার্জি হয় নাকি? হ্যাঁ, জি জি, মানে পুরো শরীরটাই আছে, কিন্তু সাধারণত মানে যে স্থানে পানি ব্যবহার করে সেই স্থান প্রচন্ড ফুলে যায় এবং লাল হয়। আচ্ছা, এটা কি সারা বছর জুড়ে এরকম থাকে না শীতকাল আসলে এরকম হয়? না, শীতকালে আমার ঠান্ডার সময় আর কি বেশি হয়, অন্যান্য সময় একটু কম থাকে। আচ্ছা, ডাক্তার শারমিন আব্বাসী। এই ক্ষেত্রে আসলে উনি ব্লাড ট্রান্সফিউশনটা কতদিন আগে নিয়েছেন, কতদিন আগে রক্ত দেওয়া হয়েছিল? ব্লাডটা 9 মাস হলো। আচ্ছা, আসলে 9 মাস আগের কোনো ব্লাডের কারণে এটি হবে কিনা এটি আসলে একটু সন্দেহজনক বিষয়। একটা হতে পারে যে কিছু পানিতে কিছু কিছু এলাকা ভিত্তিক দেখা যায় যে আমরা অনেক সময় দেখি যে কিছু কেমিক্যাল থাকে যেখান থেকে হয়তো স্পেসিফিকলি ওনার এক ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন হচ্ছে কিনা এটি দেখার বিষয়। পরিবারের অন্য কারো এই ধরনের আর কোনো সেকেন্ড কারো হয়তো ওনার সিমটমটা একটু বেশি কিন্তু অন্য কারো হচ্ছে একটু কম কিনা, এই জায়গাগুলো মিলিয়ে নেওয়ার ব্যাপার আছে। কারণ 9 মাস আগের একটা রক্ত দেওয়াকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের ঘটনা আমার কাছে মনে হয় যে ওভাবে তো আসলে আমরা খুব একটা পাওয়ার কথা না এখানে। কিন্তু তারপরও আর কোনো চর্মরোগ হচ্ছে কিনা সেটি তো দেখার জন্য স্কিনকে উনি দেখিয়ে নিতে পারেন। স্কিন স্পেশালিস্ট যারা আছেন তারা হয়তো একটু ভালো আইডিয়া দিতে পারবে আমাদের চাইতেও যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে কিনা, নাকি এটি শুধুমাত্র অ্যালার্জিক একটা রিঅ্যাকশন বা ওনার কোনো স্কিনের সেন্সিটিভিটি হচ্ছে কিনা। এক্ষেত্রে আমি বলবো যে স্পেসিফিকলি এটা আসলে স্কিনের সাথে আলাপ করলে ভালো। ডেলিভারি পরবর্তী ব্যবস্থাপনা অথবা ডেলিভারির সময় রক্ত দেওয়ার সাথে এটির আসলে কোনো রকম সম্পর্ক আমি পাচ্ছি না। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমরা একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই যদি কোনো সংযুক্তি থাকে। ধন্যবাদ। আসলে তার বেশ কিছু কথা ইতিমধ্যে ডক্টর শারমিন আব্বাসী বলেছেন যে আসলে তার মাল্টিপল কিছু সমস্যা আছে। তার সাথে আমি বলবো যে তার হাঁটাহাঁটি সিঁড়ি ভাঙলে বলছেন যে পায়ে পানি আসে, এবং যদি ওজন বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওজনের কারণেও কিন্তু পায়ে পানি আসতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে আমরা কিছু বাত ব্যথার সাথে সম্পর্কিত কিছু অসুখ থেকে, যেমন অস্টিওআর্থ্রাইটিস সহ আরো কিছু অসুখে একটু পায়ে পানি আসতে পারে, এবং অনেক সময় দেখা যায় ব্যথানাশক ওষুধ খায় যদি অনেকে, তার জন্য কিন্তু পায়ে পানি আসতে পারে। তবে পায়ে পানি আসার কিছু কারণ আছে, পরীক্ষাগুলো তদন্ত করে বের করলে আমাদের জন্য চিকিৎসা দেওয়াটা সহজ হবে। তো যেহেতু আমরা বলবো যে তার সাথে আমরা কিছু ডক্টর শারমিন আব্বাসী কিছু পরামর্শ দিয়েছেন, অন্যান্য চর্মরোগের কিছু সমস্যা আছে, যদি তার সমস্ত বিষয়গুলো নিয়ে একটি আমরা বলি একসাথে আমরা রিপোর্টগুলো দেখতে পারতাম, এবং তখন আমাদের জন্য আসলে একটি বিষয়ে ভালো করে চিকিৎসা দেওয়াটা খুব সম্ভব হতো। এবং আমি বলবো তিনি যে চিকিৎসকে দেখাচ্ছেন তাদের মাধ্যমে যদি আমরা অনেক সময় মেডিকেল বোর্ডও করি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু যেহেতু 2-3 ধরনের তার সমস্যা, ডিসিপ্লিনের সমস্যা আছে, তার সাথে আমি বলবো তিনি যেখানে দেখাচ্ছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, সঙ্গে মেডিসিন বিশেষজ্ঞ, তাই তিনি দেখাচ্ছেন যেখানে
একসাথে যদি একটু পরামর্শ করতো আমরা হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমে তার সমস্যাটা বুঝতে পারছি, কিন্তু ওষুধ দেওয়াটা আসলে আমি বলবো একটু কঠিন ব্যাপার। কারণ আমরা চাচ্ছি না যে এমন কিছু করি যাতে তার কোনো সমস্যা হয়, তারকে উপকার করতে যে আমরা কোনো সমস্যা করতে চাচ্ছি না। আমি বলবো তিনি তাকে একটা পরামর্শ দিচ্ছি, অন্তত তার চিকিৎসকের সাথে দেখা করুক এবং সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে যাতে একটি আমরা অল্প কয়েকটি ওষুধ যাতে বেশি না হয়। কারণ অনেক সময় দেখা যায় ৩-৪ জন ডাক্তার দেখায়, ওষুধ বেশি হয়ে যায়, তখন কিন্তু আরো নতুন সমস্যা পড়েন। যদি একসাথে সবাই মিলে দেখতে পারেন সেখানে, তাহলে অল্প ওষুধ দিয়ে তার সঠিক তদন্ত করে রোগটি ধরতে পারলে আমরা তার অনেক সময় দেখা যায় ওষুধ কিন্তু বেশি লাগে না, মানসিক ভাবেও দেখা যায় অনেক সময় সাপোর্ট দিতে পারলে অনেক রোগী ভালো হয়ে যায় এবং তার আসলে যে পায়ে পানি আছে কিনা সেটি কিন্তু দেখবার বিষয়। অনেকে আছে আমাদের চেম্বারে বলে আমাদের শরীরে অনেক পানি, পায়ে পানি, কিন্তু আমরা দেখি আসলে সত্যি পানি না। তার কাছে মনে হচ্ছে, অনুভব করেন তিনি পাটা ফুলে গেছেন, কিন্তু আমরা কিন্তু দেখি তার সত্যিকার পা টিপে দিলে দেখি পানি আসে না এবং কিন্তু তার চোখে তার অনুভূতি তার পায়ে পানি আসে। সুতরাং ওষুধ দেবার আগে আমরা কিছু কিছু ক্ষেত্রে রোগীকে সাক্ষাতে দেখতে পারলে অনেক সময় ভালো হয়। তবে পায়ে পানি আসলে অনেক সময় আমরা স্বাভাবিকভাবে সাধারণ মাত্রা একটি ফুসিল জাতীয় ওষুধ দিই 40 মিলিগ্রাম, একটি সকালে বেলায় অর্ধেক করে বড়ি খাবেন যদি তার পায়ে পানি থাকে। আবার কিছু পরীক্ষা থাকে, যেমন কিডনিতে কোনো সমস্যা আছে কিনা পায়ের জন্য, পানির জন্য, থাইরয়েড সমস্যার জন্য আমরা দেখে থাকি। এরকম আমরা লিভার, কিডনি, হার্ট প্রত্যেকের কারণে প্রত্যেকটি অঙ্গের জন্য পায়ে পানি আসতে পারে, একটু ভালো করে দেখে নেওয়া ভালো হবে। সেজন্য একটু সতর্কভাবে আমি তাকে পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা দর্শকের প্রশ্নটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিমা বলছি বরিশাল থেকে। জি। আমার এজ 28। জি। আমি একটু ম্যামের সাথে কথা বলতে চাচ্ছিলাম। শুনছেন আপনাকে? জি ম্যাম, আমি আমার কিছু 4-5 মাস আগে আমার কিছু প্রবলেম ধরা পড়ছিল। আমাকে বলছিল যে আমার চকলেট সিস্ট হয়েছিল। তো আমি জোলাডেক্স ইনজেকশন নিয়েছিলাম 2টা। এর মধ্যে আমি আবার জোলাডেক্স ইনজেকশন নেওয়াতে আমার পিরিয়ডটা অফ ছিল, তো পিরিয়ড আর আমার স্টার্টই হয়নি। এর মধ্যে আমি 2-2.5 মাস পরে আমি দেখি যে আমি কনসিভ করে ফেলেছি। তো ম্যাম তারপর আমি ডাক্তারের কাছে গেলাম, তো দেখার পর বলতেছে, এখন তো আমি মানে এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না যে আমার মানে কবে কনসিভ করলাম, মানে কিভাবে কি হলো আমি এখনো কিছু বুঝতেছি না। তো আমি আলট্রাসাউন্ড করলাম, আমার হার্টবিটটা আসেনি। তো আমাকে ডক্টর 3 সপ্তাহ পরে আবার যেতে বলছে। তো বাট আমার এখন প্রবলেমগুলো হচ্ছে যে আমার প্রচুর পেইন হচ্ছে তলপেটে, মানে রাতের দিকে বেশি আর কি, বেশি মানে অনেক পেইন হচ্ছে। আর হচ্ছে যে আমি মানে গ্যাস্ট্রিকের তো অনেক বেশি প্রবলেম হইতেছে এখন আমার। মানে আমার যেটা সমস্যা মনে হইতেছে যে আমার এই ইনজেকশনের জন্য আমার কি কোনো সাইড ইফেক্ট হবে কিনা বা এর জন্য কোনো প্রবলেম হবে কিনা। আর আমার প্রচন্ড পরিমাণ চুল পড়ে যাচ্ছে, মানে আমার বলতে গেলে যে আমার এই 2 মাসে মাথা মানে একদম চুল নাই বলতে গেলে, এত চুল পড়ে যাচ্ছে। তো এখন আমি ইনজেকশনের জন্য ভয় পাচ্ছি যে আমার এর জন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা বা এর জন্য আমার কনসিভটা মানে কন্টিনিউ করতে পারবো কিনা, মানে এর জন্য। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কি আপনার ফার্স্ট প্রেগন্যান্সি? জি জি, আমার ফার্স্ট প্রেগন্যান্সি। আচ্ছা, আর আপনার চকলেট সিস্টের সাইজ কত ছিল যে জন্য আপনি জোলাডেক্স ইনজেকশনটি দিয়েছিলেন? জি ম্যাম, বুঝতে পারিনি। চকলেট সিস্টের সাইজটি কত ছিল যে জন্য আপনি জোলাডেক্স ইনজেকশনটি দিয়েছিলেন? আমাকে বলছিল 4 সেন্টিমিটারের মতো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ডাক্তার শারমিন আব্বাসী, আমরা বিরতি থেকে ফিরে এসে উত্তরটা দিতে চাই। অবশ্যই জুবাইর। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর আরেকবার স্বাগত। দেখছেন করোনা হেল্পডেস্ক, জুলহা জুবাইয়ের সাথেই আছি। এই পর্যায়ে আমরা সরাসরি ডাক্তার শারমিন আব্বাসীর কাছে চলে যেতে চাই। ডাক্তার শারমিন আব্বাসী একজন প্রশ্ন করেছিলেন। আচ্ছা, ওনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে ওনার শঙ্কাকে দূর করতে চাই। এত বেশি টেনশন করছেন, ওনার প্রতিটা কথার মধ্যে দিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন উনি। প্রথমেই বলবো যে আসলে দুশ্চিন্তা করার মতো কোনো ঘটনা নেই এখানে। জোলাডেক্স এমন একটা ইনজেকশন, এটি আসলে দিলে মিনিস্ট্রেশন বন্ধ থাকে। আমরা যে কোনো
বয়সী যখন এটিতে এই সিমটমটি আমরা পাই সেটি হচ্ছে যে মাসিক বন্ধ। তো সেখান থেকে আসলে হিসেব করে এখন আপনার প্রেগন্যান্সির কতদিন হয়েছে এটি আসলে বের করা খুব একটা সহজ বিষয় নয়। এখন সেটিকে বের করতে গেলে যেটি করতে হবে আমাদের কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। যেহেতু আপনি শেষ মাসিকের ডেটটি বলতে পারছেন না, আমরা সাধারণত এই ধরনের রোগীগুলোকে একটা আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ডে হার্টবিট একটা পার্ট, কিন্তু এই পার্ট ছাড়াও কিন্তু আরো কিছু পার্ট থাকে, যেমন যে বাচ্চার যে প্রোডাক্টটি রয়েছে সেটির আসলে সাইজ কত, যেটিকে আমরা বলি জেস্টেশনাল স্যাক, এবং সেটার মধ্যে যে জিনিসপত্রগুলো থাকা দরকার সেগুলো ঠিকভাবে আছে কিনা, তাহলে কিন্তু একটা আইডিয়া করতে পারি যে প্রেগন্যান্সি কেমন হবে, কোন দিকে টার্ন দিবে, প্রেগন্যান্সি কি ইউট্রাসে আছে নাকি এটা ফেলোপিয়ান টিউব বা টিউবে কোনো বাচ্চা হয়েছে। কারণ আমাদের কিছু রোগী পার্সোনাল এক্সপেরিয়েন্সে বলি যে জোলাডিস ইনজেকশন দেওয়া হয়েছিল, প্রেগন্যান্সি হয়েছিল কিন্তু সেটা ইউট্রাসে ছিল না। তো আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আপনার একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সোনোগ্রাফিটা আমাদেরকে গাইড করবে যে এই মুহূর্তে আপনি কতদিন। আমি যদি ধরে নেই যে সোনোগ্রাফিক ফাইন্ডিং এ আপনার এখন 5 সপ্তাহ বলছে সোনোগ্রাফি ফাইন্ডিং, তাহলে আমরা বলবো 2 সপ্তাহ পরেই কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করলে আপনার হার্টবিট চলে আসার কথা বাচ্চার। অথবা আপনার যদি ইউটেরাসে বাচ্চাটি না থেকে অন্য কোথাও থাকে সেটিও কিন্তু উত্তর দিয়ে দিতে পারবে আমাদের এই ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি। তাই আপনার জন্য আমার অনুরোধ থাকবে একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করে আপনি যদি আমাদেরকে রিপোর্টটি পাঠান আমাদের যে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজটি আছে আমাদের করোনা হেলথ ডেস্কে, তাহলে কিন্তু আমরা প্রপারলি আপনার প্রশ্নের উত্তরটি নিয়ে প্রসিড করতে পারবো। এটি আপনার দুশ্চিন্তা মুক্তির একদিক গেল। আর দ্বিতীয় হচ্ছে যে হিসাবটা কিভাবে হবে, যদি হার্টবিট চলেও আসে, প্রথম যে আল্ট্রাসাউন্ডটি আপনার হয়েছে সেই আল্ট্রাসাউন্ড থেকে হিসাব করে আপনার ডেলিভারি ডেটটা আমরা ক্যালকুলেট করব। তাই সেখানেও আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। তৃতীয় তলপেটের ব্যথা এখন কেন হচ্ছে, এটা কিন্তু অনেক সময় প্রেগন্যান্সির প্রথম অংশে হয়। সেটাকে কমানোর জন্য আপনি ট্যাবলেট অ্যালজিন খেতে পারেন, একটি করে 3 বেলা 5 দিন টানা আপনি খান খাওয়ার পরে। আর আপনাকে আমি একটু হরমোনাল সাপোর্ট দিয়ে রাখতে চাই, যেহেতু চকলেট সিস্ট আপনার ছিল, ক্যাপসুল মাইক্রোজেস 100 মিলিগ্রাম একটা করে যদি আপনি 3 বেলা খান আপনার জন্য খুব ভালো হবে। এরপরে আপনি একটু রেস্টে থাকেন, কোনো জার্কিং মুভমেন্ট করবেন না, সেক্সুয়াল ইন্টারকোর্স বন্ধ রাখবেন, কোমর বেন্ড করে কোনো কাজ করবেন না। 2 সপ্তাহ পরে আবার একটা আল্ট্রাসাউন্ড করেন, আমরা আশা করছি এবং দোয়াও করছি যে বাচ্চার হার্টবিট চলে আসবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার আবু সাইদ শিমুল, আমরা জানি আপনার একটা ব্যস্ততা আছে, আমাদের এই পর্বে আপনাকে বিদায় জানাতে হবে, তবে তাই আপনার কাছে ব্যাক টু ব্যাক ছোট ছোট বেশ কয়েকটি প্রশ্ন আছে, করতে চাই। জুলকারনাইন লিখছে তার বাচ্চার বয়স 13 মাস, প্রত্যেকবার পেশাবের সময় নিচে চাপ দিতে থাকে, এটার সমাধান তিনি চেয়েছেন। এবং সাদিক হোসেন লিখছেন তার বাবুর বয়স 1 মাস, ওর পেটে মনে হয় গ্যাস ও ব্যথা হয়, পেটে ব্যথা থাকলে প্রচুর কাঁদে, কাঁদতে কাঁদতে নিঃশ্বাস আটকে যায়, প্রস্রাব পায়খানা ক্লিয়ার, এখন ওষুধ নিও ড্রপ 0.3 মিলি করে দিনে 3 বার ব্যবহার করছে এবং গত 10 দিন ধরে কোনো লাভ হয়নি, দয়া করে সমাধান জানতে অনুরোধ করেছেন। এবং ওবায়দুর রহমান বলেছেন বাচ্চাদের জিহ্বায় ঘা কী কারণে, তিনি ঘায়ের সমাধান চেয়েছেন। 20-25 দিন পরপরই তার বাচ্চার একই সমস্যা এবং 28 মাস, দয়া করে কি করতে হবে পরামর্শ চেয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল। আচ্ছা, আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি। যেটা হচ্ছে 13 মাস বয়স, এটা কিন্তু বাচ্চাদের অনেক সময় হয়, যেটা বাচ্চাদের যে আমরা বলি যে প্রস্রাবের রাস্তা, সেখানে যে বাড়তি চামড়াটা রয়েছে সেটা অনেক সময় দেখা যায় যে আটকানো থাকে, সেজন্য প্রস্রাবের রাস্তা ঠিক মতো খুলে যায় না, যে প্রস্রাব যেদিক দিয়ে বের হবে সেখানে দেখা যাবে যে আটকে যায়, সেজন্য বাচ্চারা এই ধরনের সমস্যার কথা বলে। সেক্ষেত্রে আমরা বলবো যে 13 মাসের বাচ্চাকে আপনি বারবার বুকের দুধ দিন, বারবার পানি দিন। এছাড়াও টপিকট একটা ক্রিম রয়েছে, সেটা একটু আপনি বাচ্চার প্রস্রাব রাস্তায় দিয়ে 10 মিনিট পরে একটু মাসাজ করে দিন। যে এটা ভয় পাবেন না, এটাতে কোনো তার কোনো ক্ষতি হবে না, ব্যথা হয় না। সকালে বিকালে রাত্রে 10 মিনিটের জন্য যদি একটু আপনি মাসাজ করে দেন, দেখবেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটা আসলে খুলে যায়। সুতরাং এটা নিয়ে চিন্তার একদমই কারণ নেই। আর যেটা বলেছেন 1 মাস বয়সে গ্যাস হয়, প্রচুর কান্নাকাটি করে, এই অনুষ্ঠানে আমরা এই প্রশ্নের উত্তর অনেকবারই দিয়েছি। এটা ইনফ্যান্টাইল কলিক থেকে আসলে হয়, আপনি কিন্তু এটা ওষুধ খাওয়াচ্ছেন গ্যাসের, সুতরাং এটা নিয়ে আসলে একদমই চিন্তা করবেন না। এটা অধ্যাপক মোস্তফা জামান কিন্তু প্রায় বলেন যে টাইম ইজ দ্য বেস্ট হিলার, এই ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য। মিনিমাম 3 থেকে 4 মাস আসলে লাগবে, তখন দেখবেন যে নিজেই ঠিক হয়ে যাবে। একটু দেখবেন যে যখন এটা কান্নাকাটি করে একটু কোলে নিয়ে হাঁটলে এটা চলে যায়। তবে কিছু স্টাডিতে দেখা গেছে গ্রাইপ ওয়াটার দিলে, যে 1/2 চামচ করে 2 বার যদি একটু দেন, কিছু বাচ্চার উপকার হয়। এই বাচ্চার যে হবে তা না, তবে মন্দের ভালো হিসেবে আপনি একটু খাওয়াতে পারেন। এটা 1 থেকে 1.5 মাস খাওয়ালে অনেক ক্ষেত্রে আসলে উপকার পাওয়া যায়। আর ঘায়ের কথা যেটা বলছেন, এটা অনেক কারণে তো হতে পারে, এটা একটা বিশাল সাবজেক্ট। আমরা বলি যে সবে উদ্বেগ থেকে এই ধরনের কথা বলেন। কেউ যদি আমাদের ওই অনুষ্ঠানে প্রশ্ন করেন যে স্ট্রোক কি কারণে হয়, তাতে বোঝা যাচ্ছে তার মনের মধ্যে একটু উদ্বেগ রয়েছে। তার চেয়ে যদি আপনি সরাসরি বলেন যে না আমার এই সমস্যা, এখন আমি কি করব,
তাতে কিন্তু আমাদের উত্তর দিতে আরো খুব আসলে সুবিধা হয়। এই আপনি যেটা সাধারণভাবে যেটা করবেন যে আপনি আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করবেন, যে একটা পাতলা কাপড় দিয়ে একটু কুসুম গরম পানিতে পাতলা কাপড় দিয়ে মুখের ভেতরটা পরিষ্কার করে দেন, তাহলে খুব ভালো হয়। আর যে একটু ভায়োডিন মাউথওয়াশের সাথে পানি মিক্স করে এই কাজটা করতে পারেন। আর ফাঙ্গাস থেকেও কিন্তু হয়, সেক্ষেত্রে আমরা বলি যে এটা যে ফাঙ্গাল বিভিন্ন ধরনের ক্রিম রয়েছে, জেলোরা ওরাল জেল, সেটা যদি একটু দেন দিনে ৩ বার। আর মা যদি দেখে যে বুকের দুধ খাচ্ছে, তাহলে মা যদি একটু ব্যবহার করে যে ব্রেস্টের জায়গাটা, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। এবং মা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, ঘর্মাক্ত অবস্থায় এই জিনিসটা করা যাবে না। সুতরাং এই কাজগুলি যদি মেনটেন করে দেবে, যেটা অনেক ক্ষেত্রেই উপকার পাওয়া যায়। আর বিকোজিন এই সিরাপটা, বি কমপ্লেক্স এই সিরাপটা একটু খাবার, 1 চামচ করে প্রতিদিন একবার 2-3 মাস, নিয়মগুলি যদি একটু মেনে চলেন, ইনশাআল্লাহ দেখবেন যে বারবার ঘা আর হবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। নাম হচ্ছে সোহাগ হোসেন, বয়স হচ্ছে 25 বছর। জি, হ্যালো জি প্রশ্ন করুন। স্যার, আমি যখন পড়তে বসি বা লিখি, লিখতে গেলে আমার মানে হাত দিয়ে লিখতে পারি না, মানে হাতটা সবসময় ঝিমঝিম করে, এবং আমি যখন চলাফেরা করি তখনও আমার হাত পা ঝিমঝিম করে। আসলে কি কারণে এটা করতেছি? আচ্ছা, প্রফেসর মোস্তফা জামান। আমি তাকে দু একটা প্রশ্ন করতে চাই। আসলে এটি কি শুধু লিখবার সময় হয়, নাকি অন্য কোনো কাজ করতে গেলে, কোনো জিনিস ধরতে গেলে হাত কাঁপে কিনা? হ্যাঁ, আমার অন্য কোনো জিনিস ধরতে গেলেও কাঁপে, আমি লিখতে গেলেও কাঁপি। যখন আপনি কোনো কিছু লিখেন, লেখাকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন কিনা, নাকি সেটি এবড়ো থেবড়ো হয়ে যায়? লেখা আমি সুন্দর লিখতে পারি। এই যে আমি কথা বলতেছি, আমার এখনো শরীরটা কাঁপতেছে। আচ্ছা, আপনি কি কাজ করেন, বা আপনার যে বয়স, আপনি কি পড়াশোনা করছেন নাকি আসলে কোনো ব্যবসা? মাস্টার্স হয়ে গেছে, বিসিএস এর জন্য পড়াশোনা করতে। আচ্ছা, এছাড়া আপনার কোনো টেনশন বা এরকম কোনো বিষয় বা কোনো কাজ করে ভয় লাগে কিনা, বা কোনো একটা কারোর সাথে কথা বলবেন, কোনো একটা কাজ করার আগে বুক ধড়ফড় করে, এরকম কিছু হয় কিনা? না, অন্য কোনো কিছু না। অন্য কোনো কিছু নেই, বা অন্য শরীরে কোনো রোগ নেই, বা পরিবারে কারো কোনো রোগের ইয়ে নেই, তাই তো? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে একটি হলো যে আমাদের দৃঢ় ধারণা যেটা আসলে বড় কোনো সমস্যা নয়। আমরা আমাদের চেম্বারে দেখি অনেকেই আছে যে এরকম রোগে আসে, যেগুলোতে আসলে রিঅ্যাসুরেন্স দিয়ে আমরা বলি যে এটা বড় কোনো রোগ নয়, কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারলে, একটু আত্মবিশ্বাস দিতে পারলে দেখা যায় অনেকে নানান রকম, হয়তো তিনি মনের মানে সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে তার কিছু ভয়ভীতি কাজ করে, যেটি তিনি হয়তো পুরোপুরি বুঝতে পারেন না। সেক্ষেত্রে আমরা ট্যাবলেট ইনডেভার 40 মিলিগ্রামের অর্ধেক সকালে, অর্ধেক রাতে, এটি খেলে তার বুক ধড়ফড় কমবে এবং তার হাত পা জ্বালা পোড়া কিছু কমবে। ট্যাবলেট অ্যানজেন্টা সকালবেলা একটি খাবেন, এবং সঙ্গে গ্যাস্ট্রিকের কোনো ওষুধ থাকলে যদি সমস্যা থাকে খাবেন। এটি খেয়ে তিনি দেখবেন যে আসলে তার আপাতত কোনো পরীক্ষা দিচ্ছি না, এটি খেয়ে তিনি 1 মাস থাকেন, এবং যদি কোনো ভয় ভীতি যেহেতু নেই, আমাদের বিশ্বাস এই দুটি সমস্যাতে থাকলেও। আরেকটি কিছু বিষয়, অনেকে আছে যেহেতু তিনি হাতের লেখা সুন্দর করে লিখতে পারছেন, কিছু রোগ আছে, মস্তিষ্কের রোগ, যেখানে আমরা বলি যে তার ভারসাম্যের সমস্যা করতে পারে। আমরা আপাতত সেদিকে যাচ্ছি না, সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা লাগে। অনেক সময় থাইরয়েডের কিছু সমস্যার জন্য হতে পারে, কিন্তু আমি চাচ্ছি কি আমরা কিছু রোগী পাই পরীক্ষা নিরীক্ষা ছাড়া, দেখি তার এই ধরনের সমস্যায়, যেগুলো আমরা বলছি অ্যাংজাইটি নিউরোসিস থেকে অনেক সময় হতে পারে, যদি এগুলোতে ভালো হয়ে যায় কোনো পরীক্ষা নিরীক্ষা দিব না। আর যদি দেখেন যে না, 1 মাস ওষুধ খাওয়ার পরে তার উপসর্গের কোনো আমরা পরিবর্তন না পাই, সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চাই। সেটি কিন্তু একটু ব্যয়বহুল, বা আমি তার বয়স যেরকম, আমি অযথা পরীক্ষা দিতে চাচ্ছি না। সেজন্য আমরা বলবো এই ওষুধগুলো খেয়ে একটু ফলো আপে থাকবেন, তারপরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে বাকি চিকিৎসা দিতে পারবো। ধন্যবাদ। ফাইজা আক্তার লিখেছে তার মার জন্য, যার বয়স 49, 2 বছর আগে বুকে ব্যথার কারণে ইসিজি ইকো করিয়েছেন এবং নিচের ওষুধগুলো দেওয়া হয়েছিল: নাইট্রোকাট 2.6, লপেরিল 75, ইকোস্প্রিন, বেটালক, ডেলেগনিক্স, ডিসোপ্যান, প্যারিডন। 2 বছর ওষুধ খাওয়ানোর পর তার মার পালস রেট কমে যায়, কিছুদিনের মধ্যে এমন ঘটনা ঘটেছে। ডাক্তার তাকে আবারও ইসিজি ইকো, কোলেস্ট্রল টেস্ট করে। ইকোতে রেজাল্ট খুব ভালো, কিন্তু ইসিজিতে পালস রেট 54 এবং কোলেস্ট্রল অনেক বেশি। ডাক্তার নিচের ওষুধগুলো দিয়েছেন, মানে লিখে জানাচ্ছেন আমাদের: হাইপেন, এসআর, ইকোস্প্রিন, পিজনর এবং ইসোটর। এখন আগের ওষুধগুলো বাদ দিয়ে শুধু এই ওষুধগুলো 2 দিন খাওয়ার পর তার বুকের বাম দিকে
চামড়ার এবং বাঁ হাতে ব্যথা শুরু হয়। এখন এমন অবস্থায় কি করতে পারেন জানতে চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান। এই প্রশ্নের উত্তর আমরা দেবার চেষ্টা করব বিরতি থেকে ফিরে এসে। তবে তার আগে ডাক্তার আবু সাইদ শিমুলকে আমরা বিদায় জানাতে চাই। আয়োজনের এই পর্যায়ে থেকে আপনার ব্যস্ততা আছে আমরা জানি। অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। খুব লম্বা একটা সময় আমরা একসাথে এই আয়োজনটির মাধ্যমে দর্শকদের উপকার করবার চেষ্টা করছি। নিশ্চয়ই আগামী দিনেও আপনারা এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। কোনো কিছুর ব্যত্যয় বিষয়টাতে ব্যাঘাত ফেলবে না। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। দর্শক, আমরা ছোট বিরতির ওপারে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত, দেখছেন করোনা হেল্প ডেস্ক। জুলহা জুবাইর আপনাদের সাথে আছে। সরাসরি প্রফেসর মোস্তফা জামান স্যারের কাছে চলে যেতে চাই আমরা। তবে তার আগে সরাসরি প্রফেসর মোস্তফা জামান স্যারের কাছে চলে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, জুবাইর ফাইজা যে প্রশ্নটি বিরতির আগে ছিল সেটি আমি উত্তর দিব, তবে এই উত্তরের সাথে সাথে আমি কতগুলো বিষয়ে আলোচনা করতে চাই যেটি আসলে সকলের জানা দরকার। যেমন ফাইজার তার মার জন্য প্রশ্ন করেছিলেন, 49 বছর বয়স, তার কিন্তু প্রেশার এবং ডায়াবেটিসের কথা জানাননি, শুধু ইসিজি ইকো করে বুকে ব্যথার জন্য অনেকগুলো ওষুধ তিনি 2 বছর খেয়েছেন। তার সত্যিকার অর্থে হার্টের রোগ আছে কিনা সেটি কিন্তু আমাদের জানা নেই। আমাদের চেম্বারে কিন্তু আমরা প্রায় পাই অনেকে আছে একটু ওজন বেশি, হয়তো ট্রেডমিল টেস্ট বা ইটিটি করতে পারছে না, কোনো এক সময় বুকে ব্যথার জন্য ভর্তি হয়েছিল ইমার্জেন্সিতে, তখন কিন্তু আনস্টেবল এঞ্জিন হিসেবে অনেকগুলো ওষুধ দিয়ে দেওয়া হয়। চিকিৎসকরা তখন বলে থাকেন যে পরবর্তীতে আপনি আসবেন যখন, ফলো আপ করে আমরা দেখবো আপনার হার্টের রোগ আছে কিনা, পরবর্তীতে আমরা সেটি তদন্ত করে দেখে বাকি চিকিৎসা দিব। কিন্তু দেখা যায় পরবর্তীতে আর ফলো আপ করেন না, বছর বছর একই ওষুধ খেতে থাকেন। আমাদের চেম্বারে প্রতিদিন পাই যে বছর বছর এতগুলো ওষুধ খাচ্ছেন হার্টের, আমরা ট্রেডমিল টেস্ট যখন করতে দেখি তিনি 10-12 মিনিট পর্যন্ত হাঁটছেন। অর্থাৎ আমি বলি, দেখেন আমি যদি মেসিকেও যদি টিটি মেশিনে হাঁটাই, তাকে যতটুকু আমি হাঁটাবো আপনি কিন্তু ততটুকু হেঁটেছেন, তাহলে আপনার বুকে ব্যথা নিয়ে এত ওষুধ খাবেন কেন? আমরা অনেকদিন পরে দেখা যাচ্ছে তার এত বছরের ওষুধগুলো খাচ্ছিলেন, হঠাৎ করে পুরো সেট বদলে ফেললাম। এই যে আমাদের যে ফাইজা আক্তার, দেখেন 2 বছর ওষুধ খাওয়ার পরে তিনি যখন আরেকজন চিকিৎসক দেখালেন, হঠাৎ করে আবার ওষুধ বদলে ফেললো। অর্থাৎ তার যে হার্টের রোগ আছে কি নাই সেটি কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। মনে রাখতে হবে, শুধু ইসিজি ইকো দিয়ে বলা যাবে না যে তার হার্টের ব্লক জাতীয় কোনো সমস্যা আছে কিনা। ইকো দিয়ে তার হার্টের ছিদ্র বা হার্টের ভালভের সমস্যা জানা যাবে, অথবা হার্ট দুর্বল কিনা জানা যাবে। ইসিজি দিয়ে অনেক সময় পুরোপুরি বোঝা যাবে না যে তার হার্টের রোগ আছে কিনা, বিশেষ করে ব্লক জাতীয় সমস্যা। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা প্রমাণ করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমরা একটি, যাতে করে বড় কোনো সমস্যা না হয়, অনেক ওষুধ দিয়ে দিচ্ছি। কিন্তু যে বিষয়ে আমি মনে করতে চাই, আসলে তদন্ত করে দেখা দরকার তার আসলে হার্টের রোগ আছে কিনা। আরেকটি বিষয় বলছেন, দেখেন তিনি বিটালক জাতীয় ওষুধ খাচ্ছেন, এই ওষুধটি খেলে কিন্তু নারীর স্পন্দন এমনিতে কমে যায়, তার নারীর স্পন্দন 54 নেমে গিয়েছিল। এই ওষুধের কারণে কিন্তু তার হার্টের বিট কমে গেছে। সুতরাং আবার পরবর্তীতে যখন আরেকজন ডাক্তার দেখালেন, ঠিক এই ওষুধটি বাদ দিয়ে দিয়েছেন, কারণ এই ওষুধটির কারণে তার নারীর স্পন্দন, হার্ট রেট কমে গিয়েছিল। অর্থাৎ সেই চিকিৎসক দেখেছেন যে তার আসলে হার্টের রোগ আছে কিনা, এবং স্পন্দন কমে গেল, বদলে দিল। আমি আবার তিনি যে ওষুধ দিলেন সেটিও তার কি কারণে দেওয়া হলো সেটা কিন্তু নিশ্চিত না। আমি বলছি আসলে তার, যদি আমরা সত্যি, যেহেতু এই ওষুধ থেকে তার সমস্যা হচ্ছে, আগে দেখতে হবে তার অনেক সময় বুকে ব্যথা মানে যে হার্ট রোগ তা না, সার্ভাইকাল স্পন্ডের বুকের ঘাড়ের সমস্যার জন্য বুকে ব্যথা পাই, আমরা দেখি অ্যাসিডের জন্য বুকে ব্যথা হতে পারে। ইটিটি করবেন একটু, যদি তার সামর্থ্য থাকে ট্রেডমিল টেস্ট করে আমাদের জানাবেন। যদি তার ইটিটি ভালো থাকে আমি তাকে বলতে পারি তার হার্টের বড় কোনো সমস্যা নেই। এমনকি বড় কোনো ওষুধ খাবারও কিন্তু প্রয়োজন হয় না, শুধুমাত্র যদি আমরা তার সামান্যতম কয়েকটি পরীক্ষা দিয়ে জানতে পারি তার হার্টের রোগ আছে কিনা। আমরা দেখি ইমার্জেন্সিতে যারা রোগী আসে বুকে ব্যথা নিয়ে, তার 55% কিন্তু হার্টের কারণে নয়, অন্য রোগের কারণে। সুতরাং আমরা সেই সুনির্দিষ্ট জানতে চাচ্ছি যে তার হার্টের রোগ আছে কিনা, জেনে যদি ওষুধ দিই তাহলে আমাদের ভালো হয়। নইলে বছর বছর অনেকেই আছেন যারা হার্টের ওষুধ খাচ্ছেন যেটি আসলে তার হার্টের রোগ নেই। আমি দর্শককে, যিনি ফাইজা আক্তার তার মার জন্য করেছেন প্রশ্ন, যে আমরা আপাতত যে যদি তার প্রেশার থাকে সেটি আমাদের জানাবেন, তাহলে আমরা ওষুধ দেবো। যেহেতু তার হাইপেনেসার খাওয়ার পরে তার সমস্যা হচ্ছে বলছেন, এবং তার ইকোস্প্রিন খেতে পারেন যদি তার যতক্ষণ পর্যন্ত প্রমাণ হয়। আরেকটি বিষয়, যাতে ঘুম ভালো হয় নিশ্চিত করাবেন। যদি তার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে গ্যাস্ট্রিক ওষুধ খাবেন, আর হাঁটাহাঁটি করবেন, শাকসবজি কাঁচা ফল বেশি খাবেন, ওষুধ আর ইটিটি করে জানাবেন যে আসলে তার ইটিটি করতে পারেন। যদি ইটিটি ভালো থাকে মনে রাখবেন যে হার্টের কোনো সমস্যা নেই। আর সার্ভাইকাল একটা স্পন্ডাইটিস আছে কিনা, ঘাড়, আমরা বলবো ঘাড়ের একটি স্পাইনের একটি এক্সরে করে জানাবেন, আর লিপিড প্রোফাইল করে জানাবেন, আর সিরাম আইজিই অ্যালার্জির কোনো সমস্যা আছে কিনা এগুলো করে আমাদের জানাবেন, এবং তারপরে আমরা তার সত্যিকার অর্থে কোনো
বড় কোনো রোগ আছে কিনা আমরা অবশ্যই তাকে জানাতে পারি। প্রফেসর মোস্তফা জামান, ধন্যবাদ আপনাকে। শামী হোসেন প্রশ্ন করছেন তার স্ত্রীর জন্য, যার বয়স 30, তার এন্ডিওমেট্রিক সিস্ট রয়েছে। সে এখন নিওজাস 2 mg বায়োফল একাপ ট্যাবলেট খাচ্ছেন। এখন তার 1 মাস 20 দিন হলো, মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ আছে। 1 মাস 17 দিন কিট পরীক্ষায় নেগেটিভ এসছে। এখন মাঝে মাঝেই তার তলপেট ব্যথা করে এবং অ্যাসিড করে। সে কনসিভ করছে না, ওষুধের জন্য পিরিয়ড বন্ধ কিনা জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। 1.5 মিনিট। জুবাইর, আজকে কিন্তু আমরা বেশ অনেকগুলো কিন্তু এরকম রিপোর্ট আমাদের রোগীরা জানালো যারা এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্টে ভুগছে। তার মানে যে কথাটি আমরা বলছিলাম যে কিছু অসুখ মহিলাদের বাংলাদেশে বেড়ে গেছে এবং পুরো পৃথিবী জুড়েই এগুলো বাড়তে দিচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর একটি হচ্ছে চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট। এবং এটি কিন্তু উইমেন হেলথকে ক্রাইসিসের দিকে নিয়ে যাচ্ছে, কারণ এরা দুজনই কোয়ালিটি অফ লাইফকে কমিয়ে দেয়। ব্যথা হয়, বিভিন্ন সময় ব্যথা হয় এবং এই ব্যথাগুলো কিন্তু একটা নারীকে তার নারীত্বকে যে উপভোগ করার বিষয়টি থাকে সেটা থেকে অনেক দূরে সরিয়ে দেয়। অতএব সেই জায়গাগুলোতে আসলে খুব ঠিকভাবেই আমরা যদি ট্রিটমেন্টটা না দিতে পারি তাহলে কিন্তু, যেমন আনম্যারিড অবস্থায় উনি যখন ওনার অ্যাডোলেসেন্ট লাইফটাকে এনজয় করবে পারছে না, যখন নিউলি ম্যারিড তখনও পারছে না, মেনোপজের সময়ও তার এক ধরনের ট্রমা হচ্ছে, সব মিলিয়ে ঝামেলা। তো এখানে আসলে উনি যেটি বলেছেন সেটি হচ্ছে ডায়নোজেস বা নিওজেস খেলে মেনস্ট্রুয়েশন বন্ধ থাকে, এটা নিয়ে ভয়ের কিছু নেই এবং এটা আসলে প্রেগন্যান্সি করবেও না, কারণ এটি খাওয়া অবস্থায় সাধারণত কেউ প্রেগন্যান্ট হয় না। তো আমার মনে হয় তারা আছে, আগামী দিনে এটি নিয়ে আরো বিস্তারিত হোক। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান আপনাকেও। দর্শক, আজ এখানেই বিদায় নিব। বিদায় নেবার আগে একটা কথাই বলতে চাই, যে যেখান থেকে যুক্ত ছিলেন ঠিক এভাবে আগামীতেও আপনার স্বাস্থ্যসেবার জন্য নির্ভর করবেন যমুনা টেলিভিশনের উপর, এটাই প্রত্যাশা। জুলহাস জুবাইর আজ এখানেই বিদায় নিতে চাই। ফাইনালি জুলহাস জুবাইর সাইনিং আউট ফ্রম যমুনা টেলিভিশন। শুভরাত্রি।